বায়োলজির ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ঠিকঠাক করে তৈরি করতে পারলে 2 নাম্বার পরীক্ষায় তৈরি হয়ে যাবে। তা আজকে চলো শুরু করি একসাথে, দেখা যাক। প্রথমেই যদি আমি বলি, সেক্ষেত্রে দেখা যায় একটা পাত্রে যদি তোমাদেরকে বিভিন্ন রঙের বেলুন দেওয়া থাকে, সেই বেলুনগুলোর যদি ক্যারেক্টারিস্টিক আইডেন্টিফাই করতে বলা হয় খুবই কঠিন হবে। কিন্তু যদি আমরা সেটাকে আলাদা 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 কালারে শ্রেণীবিন্যাস করে নিই, যেমন যদি 5টা কালারের বেলুন থাকে একসাথে মিশে, কালো, হলুদ, নীল, লাল, সাদা, সেগুলোকে যদি আলাদা আলাদা ক্লাসিফিকেশন করা হয়, সাদাগুলো এক জায়গায়, লালগুলো এক জায়গায়, হলুদগুলো এক জায়গায়, তাহলে কী হবে, আমাদের পড়তে সুবিধা হবে। সেই রকম আমাদের বিশাল বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। এই জীবজগৎকে যদি আমাদের জানতে হয়, পড়তে হয়, তাহলে এত জীবজগতের এত জীব, এদের সম্পর্কে নিশ্চয়ই আমাদের জানা সম্ভব নয়। এক একটা আলাদা আলাদাভাবে জীবকে পড়া সম্ভব নয়। তাই আমাদের কি করতে হয়েছে, প্রথম ক্লাসিফিকেশন হয়েছে। তো প্রথম যে ক্লাসিফিকেশনটা করা হয়েছিল, সেই ক্লাসিফিকেশনটা এরকম ছিল, কোনো কোনো জীব আছে যারা এক জায়গা থেকে এক জায়গা অন্য স্থানে চলাচল করতে পারে, যেমন মানুষ। আবার কোনো কোনো জীব রয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না, যেমন উদ্ভিদ। এর ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই যে ক্লাসিফিকেশন যেটা বললাম সেটা ভুল। কেননা উদ্ভিদদের মধ্যেও কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারে, যেমন কচুরিপানা। এমনকি প্রাণীদের মধ্যেও কিছু কিছু রয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না, যেমন ক্লামাইডোমোনাস, সাইকন ইত্যাদি। তা পরবর্তীকালে 1969 সালে R.S. হুইটেকার এক যুগান্তকারী ক্লাসিফিকেশন দিয়েছিল, যাকে বলা হয় 5 কিংডম ক্লাসিফিকেশন। তিনি যে 5টি কিংডমের ক্লাসিফিকেশন দিয়েছিল, সেই ক্লাসিফিকেশনটা আমরা সর্বজনীন বলে ধরে নেওয়া হয়েছে। তা পরীক্ষা একটা MCQ আসে যে R.S. হুইটেকার কত সালে 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিল, তো সেটা 1969 সালে। তা এবার আসা যাক, তা উনি তো ক্লাসিফিকেশন 5টা করেছিল, তা সেই 5টা ক্লাসিফিকেশন তো কিছু না কিছুর ওপর ভিত্তি করে করেছিল। তা সেই ভিত্তিগুলা কি, সেগুলাই আমরা জানার চেষ্টা করব। চলো দেখা যাক। প্রথমেই আমরা জীবজগৎকে এই বিরাট জীবজগৎ যেটা রয়েছে, সেই জীবজগৎকে আমরা যে ভাগ করব তার তো একটা কিছু ভিত্তি রয়েছে। তা আমরা জানি কি 2 ধরনের কোষ রয়েছে। একটা কি রয়েছে, প্রোক্যারিওটিক কোষ, আর একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষ কোনগুলো, যে সমস্ত কোষগুলোর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, গোলজি বডি থাকে না, এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে না, রাইবোজোম সৌত্রেস প্রকৃতির, সেগুলো প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষ কোনগুলো, যেগুলো প্রোক্যারিওটিক কোষে বললাম নেই, সেগুলাই যখন যে ইউক্যারিওটিক কোষে থাকে, যেমন সুগঠিত নিউক্লিয়াস, গোলজি বডি, এন্ডোপ্লাজম রেটিকুলাম, সেন্ট্রিওজোম থাকে। এবার প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোন ধরনের জীবজগৎ রয়েছে, আমরা তো জানি 5টা জীবজগতের ক্লাসিফিকেশন রয়েছে। তার মধ্যে মনেরা আসে আমার প্রোক্যারিওটিক কোষের মধ্যে।
তাহলে বাকি যে 4টে রয়েছে তারা কিসের মধ্যে আসে? তারা ইউক্যারিওটিক কোষের মধ্যে আসে। এবার ইউক্যারিওটিক কোষে আমরা বলতে পারি ইউক্যারিওটিক কোষের মধ্যেও তো কিছু না কিছু বৈশিষ্ট্যের ফারাক থাকতে পারে। যেমন ইউক্যারিওটিক কোষ যে সমস্ত জীবগুলোর মধ্যে রয়েছে তাদের মধ্যে কেউ কেউ হয় কি হয় এককোষী, আবার কেউ কেউ হয় বহুকোষী। এককোষী কোনগুলা? এককোষী হলো সেইগুলাই যাদের দেহে একটি মাত্র কোষ দ্বারা গঠিত। এই এককোষী জীবদের মধ্যে আসছে প্রোটিস্টা। এবার যে বহুকোষী জীবগুলো রয়েছে এদেরকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। কি? একটা কোষ প্রাচীর যুক্ত আর একটা কোষ প্রাচীর বিহীন। কোষ প্রাচীর যুক্ত কোনগুলা? কোষ প্রাচীর কি? আমাদের যে কোষ, আমাদের জীবদেহ তো কোষ দিয়ে গঠিত। এই কোষের 2টো পর্দা থাকে, একটাকে বলা হয় কোষ পর্দা, আর কোষ পর্দার বাইরে আর একটা স্তর থাকে যাকে আমরা কি বলি? কোষ প্রাচীর, যাকে ইংরেজিতে বলে সেল ওয়াল। এবার কোষ প্রাচীর যুক্ত যে জীবগুলো রয়েছে তাদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো পরভোজী আর একটা স্বভোজী। পরভোজী কোনগুলো? ফাঙ্গাস। আর স্বভোজী কোনগুলো? উদ্ভিদ। তাহলে আমরা কটা ক্লাস পেলাম, কিংডম পেলাম? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, উদ্ভিদ, আর কোষ প্রাচীর বিহীন কারা? প্রাণী, প্রাণী জগৎ মানে অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্লান্টি, অ্যানিমেলিয়া। এবার পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে এমন যে জীবজগতের সব থেকে সরলতম কিংডম কোনটা? মনেরা। আসতে পারে জীবজগতের মধ্যে ইউক্যারিওটিক এককোষীদের জগৎ কোনটা? প্রোটিস্টা। আরও আসতে পারে জীবজগতের মধ্যে ইউক্যারিওটিক কোষযুক্ত, কোষ প্রাচীর যুক্ত, বহুকোষী পরভোজী জগৎ কোনটা? ফাঙ্গাস। পরীক্ষায় আসতে পারে জীবজগতের মধ্যে ইউক্যারিওটিক, বহুকোষী, কোষ প্রাচীর যুক্ত, স্বভোজী কিংডম কোনটা? উদ্ভিদ বা প্ল্যান্টি। আবার আসতে পারে ইউক্যারিওটিক, কোষযুক্ত, বহুকোষী, কোষ প্রাচীর বিহীন কিংডম কোনটা? প্রাণী জগৎ। এই যে ক্লাসিফিকেশন রয়েছে, শুধু এইটুকু বৈশিষ্ট্য তো পড়লে হবে না, আরও কিছু বৈশিষ্ট্য আমাদের জেনে নেওয়া দরকার। বিশেষ করে উদাহরণটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন মনেরা কি? এগুলো হচ্ছে সব থেকে সরলতম জীব। এরা প্রোক্যারিওটিক কোষ, আদি কোষ দ্বারা গঠিত। এরা অনুন্নত প্রকৃতির জীব। এরা স্বভোজী পুষ্টিও সম্পূর্ণ করতে পারে, পরভোজী পুষ্টিও সম্পূর্ণ করতে পারে। যত ধরনের ব্যাকটেরিয়া রয়েছে সব মনেরা কিংডমের মধ্যে আসে। যেমন স্বভোজী পুষ্টি সম্পূর্ণকারী কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলি। যেমন অ্যানাবিনা আছে, নস্ট্রোক রয়েছে। এগুলো জমিতে আমরা সার রূপেও ব্যবহার করি।
আবার পরভোজী পুষ্টি সম্পন্নকারী যেমন ল্যাক্টোব্যাসিলাস রয়েছে, আমাদের দুয়ে থাকে, সেগুলোও মনেরা কিংডমের। আমাদের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রয়েছে, যেমন সালমোনেলা টাইফয়েড রোগ সৃষ্টি করে, সেগুলোও মনেরা কিংডমের অন্তর্গত। তাহলে মনেরার কিছু আমরা বৈশিষ্ট্য পড়লাম, কিছু উদাহরণও পড়লাম। এবার আসছে আমরা ইউক্যারিওটিক কোষযুক্ত এককোষীদের জগৎ। এককোষীদের জগৎ কোনটা? প্রোটিস্টা। এদের বৈশিষ্ট্য কি? আমরা বলতে পারি এরা ইউক্যারিওটিক কোষযুক্ত, এরা এককোষী, কিন্তু এদের শরীরে একটা কোষ দ্বারা গঠিত। এককোষী মানে কি? একটাই কোষ দ্বারা গঠিত, কিন্তু এদের একটা বৈশিষ্ট্য রয়েছে, এরা নিজের দেহের আকৃতি পরিবর্তন করতে পারে। প্রোটিস্টা পরীক্ষা এরকম কোশ্চেন আসতে পারে, কোন জগতের প্রাণীরা বা কোন জগতের অর্গানিজমরা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? প্রোটিস্টা। যেমন অ্যামিবা আছে এই গোত্রের, অ্যামিবা কী করে? নিজের দেহের আকৃতি পরিবর্তন করতে পারে, একটাই কোষ থাকে এদের। এদের গমন অঙ্গের নাম ক্ষণপদ, এটা মনে রাখতে হবে। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? খুব ধীর গতিতে এরা কি করে? এরা অ্যামিবয়েড গতিতে অ্যামিবাটা এগিয়ে চলে। আরও কিছু যদি উদাহরণ পড়তে চাই, অ্যামিবা প্যারামোসিয়াম প্রোটিস্টার আর একটা কিংডমের উদাহরণ। তাই এদের কি কোষপ্রাচীর থাকে না? এই মনেরারও কোষপ্রাচীর থাকে, প্রোটিস্টারও কোষপ্রাচীর থাকে, ফাঙ্গাসেরও কোষপ্রাচীর রয়েছে, উদ্ভিদেরও কোষপ্রাচীর রয়েছে। শুধু কোষপ্রাচীর বিহীন কিন্তু এই প্রাণী জগৎ বা অ্যানিমেলিয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার এই প্রোটিস্টা গেল, প্রোটিস্টার পরে আমরা কি পড়ব? ফাঙ্গাস, যাকে আমরা বাংলায় বলি ছত্রাক। এরা কি পুষ্টি সম্পূর্ণ করে? পরভোজী পুষ্টি সম্পূর্ণ করে। এদের কোষপ্রাচীর যুক্ত, এরা কি ইউক্যারিওটিক এবং কি বহুকোষী জীব। এরা পরভোজী পুষ্টি সম্পূর্ণ করে এবং এদের একটা বিশেষত্ব রয়েছে, পরভোজী যেহেতু পুষ্টি সম্পূর্ণ করে, তার মানে এটা কি? পচা গলা বস্তুর ওপর জন্মায়, পচা গলা বস্তুর ওপর এরা জন্মায়, তার থেকে পুষ্টিরস শোষণ করে। ফাঙ্গাস যদি আমি উদাহরণ বলি, যেমন আমরা মাশরুম খাই, মাশরুম একটা ফাঙ্গাসের উদাহরণ। তাছাড়া যদি আরও বলি, ওষুধ তৈরি হয় পেনিসিলিয়ামও ফাঙ্গাসের উদাহরণ। এবার আসি আমরা, আচ্ছা এদের যে কোষপ্রাচীর থাকে, সেল ওয়াল থাকে, এদের ফাঙ্গাসের সেল ওয়ালকে কাইটিন বলা হয়, এটা কিন্তু মনে রাখবে। এদের কোষপ্রাচীরে পেকটিন দ্বারা গঠিত থাকে, এদের মনেরার কোষপ্রাচীর পেকটিন দ্বারা গঠিত থাকে। এবার আসি আমরা উদ্ভিদ বা প্লান্টিদের কি? এদের বৈশিষ্ট্য আমরা পড়ে নিই। এরা ইউক্যারিওটিক কোষযুক্ত, বহুকোষী, এদের কোষপ্রাচীর থাকে, এরা কি? সবুজী পুষ্টি সম্পন্ন করে। সবুজী পুষ্টি সম্পন্ন করতে পারে মানে কি? এরা সূর্যের আলোর থেকে ক্লোরোফিলের উপস্থিতিতে মূল থেকে শোষিত জল, খনিজ লবণ, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই এরা সবুজী। এদেরও আবার ভাগ করতে পারি আমরা, এদের ভাগটা আবার পরবর্তীতে ভিডিওতে আমরা করব। উদ্ভিদদের মধ্যে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমরা এটা পড়ছি কিংডমকে আবার ভাগ করতে পারি আমরা ফাইলামকে ক্লাসকে অর্ডারকে ফ্যামিলিকে জিন্স, তাকে স্পিসিস। তো এই এতগুলো ভাগ রয়েছে, তো এইগুলার ভাগ আমাদের পড়তে হবে না, কিন্তু উদ্ভিদের ভাগকে আমাদের পড়তে হবে, উদ্ভিদের ফাইলামগুলোকে আমাদের জানতে হবে। তেমনি আমাদের এবার প্রাণী জগৎ, উদ্ভিদের উদাহরণ নিশ্চয়ই দিতে হবে না, আমাদের চারপাশে যত গাছপালা রয়েছে সবই উদ্ভিদ। এবার প্রাণী জগতের বৈশিষ্ট্য কি? ইউক্যারিওটিক কোষযুক্ত, বহুকোষী, কোষপ্রাচীরবিহীন। 3-4টে বৈশিষ্ট্যতে এই টেবিলটা থেকেই বলা যাবে, এই টি ডায়াগ্রামটা থেকেই বলা যাবে।
এবার প্রাণী জগৎদের মধ্যে তো আবার ভাগ রয়েছে। প্রাণী জগৎদের মধ্যে কী রয়েছে, যেমন মানুষও প্রাণী, খরগোশও প্রাণী, কুকুরও প্রাণী, একটা কীটও প্রাণী, কেঁচোও প্রাণী। এই প্রাণী জগৎকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এদেরকে আবার আমরা পরের অন্য কোনো ভিডিওতে পড়ব। এখান থেকে আমরা জানতে পারলাম যে 5 কিংডম ক্লাসিফিকেশনটা কী এবং 5 কিংডম ক্লাসিফিকেশনটা কিসের ওপর ভিত্তি করে করা হয়েছিল। আমি একবার রিভিশন করে দিচ্ছি। যে জীবজগৎ ছিল, সেই জীবজগৎটাকে আরএইচ হুইটেকার 1969 সালে কী করেছিল, 5টা কিংডমে বিভক্ত করেছিল। এর আগেও ক্লাসিফিকেশন করা হয়নি, এর আগেও ক্লাসিফিকেশন করা হয়েছে, কিন্তু সেগুলো ফেল করে গেছে। কিন্তু এই যে আরএইচ হুইটেকারের যে ক্লাসিফিকেশন, এটাকে মেনে নেওয়া হয়েছে। কি জীবজগৎকে কয় ভাগে ভাগ করেছিলেন, কিসের ভিত্তিতে? উনি এই কোষের প্রকৃতি, কোষের সংখ্যা, কোষ প্রাচীর, তাদের পুষ্টি সম্পূর্ণকারী প্রক্রিয়ার ওপর ভিত্তি করে 5টা ভাগে ভাগ করেছিল। কি মনেরা কি প্রোক্যারিওটিক কোষ প্রাচীর, প্রোক্যারিওটিক কোষযুক্ত, এগুলো সব থেকে আদিমতম জীব মনেরা। এবার মনেরার কিছু উদাহরণ কী আছে আমাদের, আগেই বলেছি অ্যানাবেনা, নস্টক, শৈবাল, অ্যালগি যেগুলো রয়েছে সব। এছাড়া লাইকেনও মনেরা গোষ্ঠীর অন্তর্গত। কিন্তু লাইকেন মনে রাখবে, লাইকেন কিন্তু মনেরা আর ফাঙ্গাসের মিলিত রূপ, ফাঙ্গাসের সাথে বসবাস করে, সহাবস্থান করে অনেকটা বলতে গেলে। তা ইউক্যারিওটিক যে কোষগুলো রয়েছে, তা আমাদের কী ধরনের দেখা যায়, 4টে যে কিংডম রয়েছে বাকি, সেগুলোর মধ্যে দেখা যায়। তার মধ্যে ইউক্যারিওটিক যে কোষগুলো রয়েছে, যার দেহে একটাই কোষ, কিন্তু ইউক্যারিওটিক কোষ কিন্তু একটাই কোষ থাকে, তাদেরকে কি বলে, প্রোটিস্টা কিংডমের অন্তর্গত। এই প্রোটিস্টার উদাহরণ কি রয়েছে, কি বলেছিলাম, অ্যামিবা, আরও একটা কি বলেছিলাম, প্যারামোসিয়াম। এবার এক কোষী তো চলে গেল, এবার বহুকোষী রয়েছে। বহুকোষীগুলোকে আবার কী ভাগে ভাগ করতে পারি, কোষপ্রাচীর যুক্ত, কোষপ্রাচীরবিহীন। এবার কোষপ্রাচীর যেগুলো যুক্ত রয়েছে তাদেরকে আমি দেখেছি, তাদের মধ্যে কিছু কিছু জীব রয়েছে পরভোজী পুষ্টি সম্পূর্ণ করে, কিছু স্বভোজী পুষ্টি সম্পূর্ণ করে। পরভোজী পুষ্টি কারা সম্পূর্ণ করে, তারা ফাঙ্গাস কোনগুলো, ফাঙ্গাস আগেই বললাম পেনিসিলিয়াম, কি বললাম, পেনিসিলিয়াম। এটাই হলো প্রথম সে আলেকজান্ডার ফ্লেমিং সেই পেনিসিলিয়াম, যার থেকে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেছিল। আরও একটা কি হয়, মাশরুম খাই আমরা, সেই মাশরুমও এই ফাঙ্গাস গোষ্ঠীর অন্তর্গত, ফাঙ্গাস কিংডমের অন্তর্গত। এদের কোষপ্রাচীর, এরা পরভোজী পুষ্টি সম্পূর্ণকারী। এদের কোষপ্রাচীরে কী দ্বারা গঠিত বলেছিলাম, কাইটিন। এবার সবুজে আমাদের চারপাশে তো জানি আমরা কারা নিজের খাদ্য, সবুজী কথার অর্থ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, উদ্ভিদ জগৎ কীভাবে, সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে মূল দ্বারা শোষিত জল, পাতা দ্বারা শোষিত কার্বন ডাইঅক্সাইড, এর মাধ্যমে কী করে, এরা খাদ্য তৈরি করে। সেই খাদ্যকে কি বলে, গ্লুকোজ। আচ্ছা, এখানে আর একটা বিষয় জেনে নেওয়া আছে, আমি বলতে ভুলে গেছি। এই যে উদ্ভিদদের যে কোষপ্রাচীর রয়েছে, সেই কোষপ্রাচীরটা সেলুলোজ দ্বারা গঠিত, মনে রাখবে। আর প্রাণীদের তো কোনো কোষপ্রাচীর নেই, মনেরাদের কোষপ্রাচীর পেকটিন দ্বারা গঠিত। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভিডিও বড় হয়ে যাচ্ছে। নেক্সট কোনো ভিডিওতে উদ্ভিদদের সম্পর্কে জানবো, তারপরে প্রাণী জগতের সম্পর্কেও জানার চেষ্টা করব। এই ভিডিওটা যে কোনো সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ।